কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের এইসি কোর্সের অন্তর্গত বাংলার সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজে আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা। তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। প্রথমেই আমাদের জানতে হবে পথ কাকে বলে। তো দেখো কি বলছে, বাক্যে ব্যবহৃত অবস্থান পরিচয়ক চিহ্নযুক্ত বা বিভক্তিযুক্ত শব্দের নাম হচ্ছে পথ। একটু বিস্তারিত জানার জন্য আমাদের এই মার্কিন যুক্ত এলাকা ভালো করে পড়তে হবে। কি বলছে দেখো, বলছে কেবল শব্দ ও ধাতু ভাষায় ব্যবহৃত হয় না, ভাষায় ব্যবহৃত হওয়ার জন্যে শব্দ ও ধাতুর সঙ্গে বিভক্তির যোগ অপরিহার্য হয়ে পড়ে। কেননা বাক্যে অর্থাৎ ভাষায় প্রত্যেকটি শব্দ ব্যবহারের একটি নির্দিষ্ট স্থান আছে। কোথায়? যেখানে যে শব্দের ব্যবহার প্রয়োজন সেখানে সেই শব্দের ব্যবহার না হলে কথার অর্থ কেউ বুঝতে পারে না। জাস্ট একটা উদাহরণের মাধ্যমে আমরা সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে নেব। দেখো এখানে একটা উদাহরণ রয়েছে, মানুষ বাঘ মারে। এখানে প্রথম শব্দ মানুষ, দ্বিতীয় শব্দ বাঘ এবং তৃতীয় শব্দ হচ্ছে মারে। এবার যদি জাস্ট একটু আমরা ওলট পালট করে দিই, এই যে মানুষ শব্দটা, প্রথম শব্দটাকে যদি আমরা দ্বিতীয় জায়গায় নিয়ে আসি এবং দ্বিতীয় শব্দটা যদি প্রথমে নিয়ে আসি, তাহলে লাইনটা কি হচ্ছে দেখো, বাক্যটা হবে এরকম, বাঘ মানুষ মারে। তো দেখো এই যে এত বড় চেঞ্জ, এই যে চেঞ্জটা, এই বিষয়টাই কিন্তু এখানে লেখা রয়েছে। দেখো এরপর প্রথম দুটি শব্দের স্থান পরিবর্তন করে দিলে বাক্যটি দাঁড়ায় বাঘ মানুষ মারে, কিলস টাইগার কিলস ম্যান। এতে বক্তার বক্তব্য একেবারেই আলাদা হয়ে যায়। অর্থাৎ যে মূল যে বক্তা কি বোঝাতে চাচ্ছেন সেই বক্তব্যটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। যেখানে দেখতে পাচ্ছে মানুষ বাঘ মারে, এখানে হচ্ছে বাঘ মানুষকে মারে, প্রত্যেকটাই কিন্তু একদম সম্পূর্ণ চেঞ্জ। তো এইরকম কিন্তু কনসেপ্ট, ঠিক আছে। পরবর্তীতে বলছে কাজেই বাক্যের শব্দ বসানোর স্থান নির্ণয় করার জন্য শব্দের সঙ্গে কতগুলো চিহ্ন বা বিভক্তি, যেমন শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি, যোগ, এই সমস্ত কিন্তু যোগ করতে হয়। বাক্যে ব্যবহৃত এরকম অবস্থান পরিচয়ক চিহ্নযুক্ত অর্থাৎ বিভক্তিযুক্ত শব্দের নাম হচ্ছে পথ। তো এই হচ্ছে সম্পূর্ণ পথ এর কনসেপ্ট। কোন কোন বিষয়কে নিয়ে পথ গঠিত, বাক্যের সঙ্গে একটা বাক্য কিভাবে চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা বিষয় আমরা এখানে আলোচনা করলাম। এবার একটু পদের বিভাগ সম্পর্কে আমরা আলোচনা করব। তো পদ বিভাগ, যেখানে আমরা বিভিন্ন বিভাগ পাবো, যেমন মূল বিভাগ হচ্ছে বাংলা ভাষায় তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি প্রভৃতি যত প্রকারের শব্দ আছে সেগুলোকে মোট দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নামপদ বা প্রাতিপাদিক, আর একটা হচ্ছে ক্রিয়াপদ। আর ক্রিয়াপদ সম্পর্কে আমরা ইতিমধ্যেই বিস্তারিত আলোচনা করেছি, লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। আমার যারা রেগুলার স্টুডেন্ট রয়েছে তোমরা সবাই জানো, এর আগের যে ক্লাসটা ছিল এর আগের ক্লাসে কিন্তু আমরা ক্রিয়াপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটিতে আমরা পদ বিভাগের যতগুলো কনসেপ্ট, তার মধ্যে নামপদ বা প্রাতিপাদিক এর সম্পূর্ণ কনসেপ্ট সম্পর্কে আলোচনা করব। তো দেখো এখানে জাস্ট এইটুক জায়গা ফোকাস করো। প্রাতিপাদিকের সঙ্গে নাম বিভক্তি যুক্ত হয়ে নামপদ গঠিত হয়। এই নাম বিভক্তির নাম কারক বিভক্তি। ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়। প্রাতিপাদিক বা নামপদগুলোকে চার ভাগে ভাগ করা যায়, যেমন বিশেষ্য, সর্বনাম, বিধেয় এবং অব্যয়। তো এই যে চারটা ভাগ, এতক্ষণ আমরা জানলাম পদের সম্পূর্ণ কনসেপ্ট, ঠিক আছে। তো পদ এর সম্পূর্ণ কনসেপ্ট আমরা ইতিমধ্যে জানলাম। এবার আমরা জানবো পদ যে বিভাগগুলি, সেই বিভাগগুলি সম্পর্কে, যেমন বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়, প্রত্যেকটা বিষয়ে কাকে বলে বিস্তারিত একটু নিচে আসলে আমরা দেখতে পারবো। তো দেখো এখানে একটু চিত্রের মাধ্যমে দেখে নেওয়া যাক পদ বিভাগ, অর্থাৎ পদকে কত ভাগে ভাগ করা যাচ্ছে। প্রথম হচ্ছে নামপদ, আর একটা হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদের সম্পূর্ণ কনসেপ্ট আলোচনা করা হয়ে গেছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে। এই যে নামপদ, এটার বিভিন্ন কনসেপ্ট রয়েছে, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়। এই যে কয়েকটা বিষয় প্রত্যেকটাই এখন আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা একটু দেখে নেব বাংলা পদের বৈশিষ্ট্য। এখান থেকে বাংলা পদের বৈশিষ্ট্য তোমরা দেখে নিয়ে একটু চোখ গুলিয়ে নেবে যে বাংলা পদের বৈশিষ্ট্যগুলি কি কি। যেমন শব্দ বিভক্তি সাধারণত বাক্যে শব্দ বসানোর স্থান নির্দেশ করে। শব্দ যথাযথ
যথাস্থান থেকে সরে গেলে অর্থের দিক থেকে অনর্থ ঘটে, যেমনটা আমরা উপরে পথ বা পদের যে সংজ্ঞা সেখানে আমরা আলোচনা করলাম। তো এইটুক বিষয়ে একটু জাস্ট চোখ ঘুরিয়ে নেবে। পরবর্তী আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় লাগবে জাস্ট সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরছি, জাস্ট বাকিগুলো তোমরা একটু চোখ ঘুরিয়ে নেবে ভিডিওটি পজ করে। বাংলা পদের সংক্ষিপ্ত পরিচয়, এইটুক বিষয় মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে আমরা ইতিমধ্যে আলোচনা করলাম। বাংলা পদের বৈশিষ্ট্য অনুযায়ী পদের প্রকারভেদ হচ্ছে 5 প্রকার। কি কি? এতক্ষণ উপরে ছিল 4 প্রকার, একটু আমরা অ্যাড করলাম একটা, সেটা হচ্ছে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয় এবং ক্রিয়া। এবার এইটুক বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। প্রথমে আলোচনা করব বিশেষ্য, তারপরে সর্বনাম, সিরিয়াল বাই সিরিয়াল, এভাবে কিন্তু বিশেষণ, অব্যয় এবং ক্রিয়া সম্পর্কে আলোচনা করছি। দেখো, তো প্রথমে আমরা আলোচনা করব এখান থেকে প্রশ্নগুলো, দেখো কি কি হবে। পদ বলতে বোঝায়, পদ বলতে কি বোঝো, এই দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। এখানে তৃতীয় প্রশ্ন রয়েছে, প্রাতিপাদিকের সঙ্গে নাম বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয়। এই যে প্রশ্নগুলি, এই প্রশ্নগুলির উত্তর তোমরা প্রত্যেকটি এখানে পাবে। এই যে উত্তরমালা এখানে রয়েছে, তোমরা দেখে দেখে উত্তরগুলো মিলিয়ে নিয়ে প্রশ্নগুলো জাস্ট একটু চোখ ঘুরিয়ে নেবে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু প্রশ্নগুলো যথারীতি তোমাদের সুবিধাই মনে হবে। এবার আলোচনা করছি বিশেষ্য পদ সম্পর্কে। কি বলছে দেখো, জাস্ট এক কথায় আমরা জানবো বিশেষ্য পদ কি। বাক্যের মধ্যে ব্যবহৃত কোনো ব্যক্তি, বস্তু, গুণ, স্থান, কাল, ভাব ও ক্রিয়া প্রভৃতির নামকে বিশেষ্য পদ বা নাম পদ বলে। যেমন বিশেষ্য পদ আবার 5 প্রকারের। সংজ্ঞাবাচক যেমন পাঞ্জাব, ঠিক আছে, পদ্মা, হিমালয় ইত্যাদি। বস্তুবাচক যেমন পানি, এগুলো বস্তুবাচক। বাতাস। তারপর জাতিবাচক যেমন পর্বত, নদী। গুণবাচক যেমন দয়া, ঠিক আছে, এরকম। দারিদ্রতা। ক্রিয়াবাচক যেমন চলা, একটা চলা ক্রিয়াবাচক, কাজ করা, হাঁটছে আর কি, এরকম বিষয়। দর্শন, শ্রবণ মানে শোনা, ঠিক আছে। শোয়া মানে ঘুমানো আর কি, এরকম বিষয়, শুয়ে থাকা আর কি। প্রভাত, সন্ধ্যা, প্রত্যেকটা কিন্তু এখানে রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা ব্যতিক্রম লক্ষ্য করতে পারি, ঠিক আছে। যেমন ব্যক্তিবাচক বিশেষ্য বিশেষ অর্থে জাতিবাচক হয়ে যায় বা হয়ে বসে, যেমন গৃহে বিভীষণ, ঠিক আছে, এরকম বিষয়। ব্যতিক্রমগুলো একটু দেখে রাখবে। পরবর্তী আমাদের সর্বনাম পদ। এক কথায় আমরা জানবো যে সর্বনাম পদ প্রথমেই জানবো কাকে বলে। দেখো, বাক্যের মধ্যে ব্যবস্থিত বা ব্যবহৃত বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। বিস্তারিত জানতে পরের লাইন। সর্বনাম পদের প্রকারভেদ বিভিন্নভাবে হতে পারে, নিম্নে এগুলি আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে ব্যক্তিবাচক, যেমন সে, কে, যিনি, সিনি, উনি, প্রত্যেকটাই, ঠিক আছে। তারপরে দ্বিতীয় হচ্ছে প্রশ্নবাচক, কে, কি, প্রশ্ন, যতগুলো প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে নির্দেশক। সর্বনাম হচ্ছে আবার ওটা, এটা। তারপরে সম্বন্ধবাচক, যেমন যে, যিনি, ঠিক আছে, সম্বন্ধ। তারপরে হচ্ছে পরিমাপবাচক, যেমন যত, কত, ঠিক আছে, এত, এই সমস্ত বিষয়। আত্মবাচক, যেমন নিজে, আপনি, স মানেও নিজে, যদিও বোঝায় নিজে, ঠিক আছে। তারপরে হচ্ছে বিশেষ রূপে ব্যবহৃত সর্বনাম, যে, যেই, সে। দ্বিরুক্ত সর্বনাম, যেমন পরস্পর। এইটুক 7 নম্বর 8 নম্বর লাগবে না, এই সমস্ত বিষয় উপরেরগুলো একটু দেখে নেবে। এবার আমরা জানবো বিশেষণ পদ সম্পর্কে। কি বলছে দেখে নাও, বিশেষণ পদের সম্পূর্ণ কনসেপ্ট। যে পদ বাক্য মধ্যে ব্যবহৃত বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ পদ্ধতি বোঝায়, সেই পদকে বিশেষ্য পদ বলে, বিশেষণ পদ বলে। উদাহরণের মাধ্যমে বিষয়গুলি, উদাহরণটা দেখলে আমরা সম্পূর্ণ বিষয় ক্লিয়ার করতে পারবো। আরিফ সাহেব সুখী ব্যক্তি, এখানে যে সুখী শব্দটা, এটাই কিন্তু ব্যক্তির একটা গুণ। তো এই যে গুণবাচক যে বিষয়, সেটা হচ্ছে বিশেষণ পদ। পরবর্তী পাকা কি, আমটার একটা গুণ, আমের অবস্থা হচ্ছে পাকা, আমটার একটা গুণ, সেটা হচ্ছে বিশেষণ পদ। আলম বিশাল সম্পত্তির মালিক, এই যে বিশালটা একটা অবস্থান বোঝায়, তার সম্পত্তির পরিমাণকে বোঝাচ্ছে, এটা হচ্ছে বিশেষণ পদ। এবার আমরা এই যে বিশেষণ পদের আবার বিভিন্ন ভাগ রয়েছে, ভাগগুলো তোমরা জাস্ট একটু চোখ গুলিয়ে নেবে। বিধেয় বিশেষণ, বিশেষণের বিশেষণ মানে প্রত্যেকটাই, মানে কি বলে আর কি। ক্রিয়া বিশেষণ, অব্যয় পদ। এবার আমরা জানবো অব্যয় পদ সম্পর্কে। তো অব্যয় পদ দেখো সম্পূর্ণ কনসেপ্ট। যে পদের ক্ষয় নেই, কোনো পরিবর্তন নেই, তাকে অব্যয় পদ বলে। এমন একটা পদ যার কোনো ক্ষয় নেই, ক্ষয় মানে যেটা শেষ হবে না, ক্ষয় বলতে বোঝায় যার পরিবর্তন নেই, এটা বুঝতে পারো, ঠিক আছে, কোনো পরিবর্তন নেই। অব্যয়ের অনেক প্রকারভেদ আছে, যেমন একটু দেখে নেবো আমরা। সংযোজন অব্যয়, ঠিক আছে। সংযোজন অব্যয়ের কনসেপ্ট কি, যে অব্যয় এক পদের বা বাক্যের সঙ্গে অন্য পদের বা বাক্যের সংযোজন করে তাকে সংযোজন অব্যয় বলে। যেমন কামাল ঘরে এলো এবং তার মা ঘর থেকে বের হয়ে গেল, এরকম বিষয় আর কি। তো এখান থেকে প্রত্যেকটা বিষয় দেখে নেবে। 6, 7, 8। তো ক্রিয়াপদ সম্পর্কে যথারীতি আমরা আলোচনা করে ফেলেছি, ঠিক আছে, এখন আর নতুন করে আলোচনা করার কিছু নেই। ক্রিয়াপদ সংক্রান্ত একটা নতুন কিন্তু একটা ক্লাসেই আমরা ক্রিয়াপদ এর সম্পূর্ণ কনসেপ্ট বিস্তারিত আলোচনা করেছি, তো আমরা একটু কষ্ট করে দেখে নেবে।
সো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই। কোনোরূপ পরীক্ষা সংক্রান্ত আপডেট বা কোনো কিছু প্রবলেম হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে? তো সেই হিসাবে কিন্তু আমরা পরবর্তী ভিডিও আলোচনা করব। সো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।